আসসালামু আলাইকুম Try.Fulifl এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে দি রাইজ অফ ইংলিশ এর একটি প্রশ্ন পড়ছি। Describe the development of English in Eagleton's The Rise of English from Working Class Literature to a Prestigious Academic Discipline in Universities. কিভাবে ইংরেজিটা ওয়ার্কিং ক্লাসের সাহিত্য থেকে, শ্রমিক শ্রেণীর সাহিত্য থেকে ইউনিভার্সিটির একাডেমিক একটা বিষয়ে রূপ নিল, দি রাইজ অফ ইংলিশের আলোকে আলোচনা করার জন্য বলছি। এই প্রশ্নটার আরেকটি অল্টারনেটিভ প্রশ্ন আছে, ডিসকাস আফটার টেরি ইগলটন দি রাইজ অফ ইংলিশ অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। পড়ালেখার সাবজেক্ট হিসেবে রাইজ অফ ইংলিশকে মূল্যায়ন করার জন্য বলছে। আমরা স্টাডি গাইড থেকে পড়ছি, পেজ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, বের করে ধরে ধরে যাবে এবং পয়েন্টগুলো আন্ডারলাইন করে যাবে। Introduction. In his essay, The Rise of English, Terry Eagleton makes an attempt to trace the historical timeline along which the study of English developed to prominence. এখানে বলা হচ্ছে দি রাইজ অফ ইংলিশে টেরি ইগলটন তিনি ইংরেজির যে উত্থান, ইংরেজির যে গড়ে ওঠা, ছোট থেকে ইংরেজি বড় একটা ভাষা রূপান্তর হওয়া, এটা একাডেমিক সাবজেক্টে রূপ নেয়া, পৃথিবীব্যাপী ছড়িয়ে যাওয়া, এগুলোকে তিনি একটা ধারার মতো করে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে কিভাবে এটি প্রমিনেন্স, কিভাবে ইংরেজি একটি সম্মানজনক ভাষায় রূপ নেয়, এন্ড এজিউম দ্য শেপ অফ এন একাডেমিক ডিসিপ্লিন, এবং পড়ালেখার একটি সাবজেক্ট বা বিষয় হিসেবে ইংরেজি কিভাবে রূপান্তর করে, এটা তিনি এই রাইজ অফ ইংলিশের মধ্যে উল্লেখ করেছেন। The author says that on investigating into the social, cultural and political backgrounds of English literature roughly from the 18th century onward, তিনি বলেছেন যে তিনি ইনভেস্টিগেট করেছেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ঐতিহাসিক প্রেক্ষাপট ইংরেজির স্টাডির এবং ইংরেজি ভাষাটার, ইংরেজি লিটারেচারের গড়ে ওঠার যে ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল সেটি 18 শতক থেকে শুরু করে সামনের দিকে। He found that unlike modern literature which is creative or imaginative, তিনি খুঁজে পেয়েছেন যে 18 শতকের যে সাহিত্য ছিল সেটি বর্তমান মডার্ন লিটারেচারের মতো ছিল না। মডার্ন লিটারেচার যেটি হচ্ছে সৃজনশীল, ইমাজিনেটিভ, কল্পনাপ্রবণ, সেরকম 18 শতকের সাহিত্য ছিল না। 18th century valued writing included philosophy, history, essays and letters as well as poems. 18 শতকের লেখার মধ্যে ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি এই দুটি বিষয় ছিল না, সেখানে ছিল হচ্ছে দর্শন, ইতিহাস, এসে রচনা, লেটার, পোয়েমস এগুলো। In England, the literature was considered to be that which conformed to the standards of polite letters. তো 18 শতকে ইংলিশ লিটারেচার ছিল হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষের একটি অংশ, জীবনের অংশ হিসেবে কাজ করতো লিটারেচার, উচ্চ শ্রেণীর মানুষকে প্রতিফলিত করত ইংরেজি সাহিত্য। তো এটাকে পলাইট লেটার হিসেবে এখানে উল্লেখ করেছেন। মিনিং দ্যাট হুইচ এম্বডিড দি ভ্যালুস এন্ড টেস্টস অফ আপার ক্লাসেস, সমাজের যে অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণীর মানুষের জীবনধারা, চিন্তা ভাবনা, এইসবগুলো লিটারেচারের মধ্যে তখন উপস্থিত ছিল, সেখানে সমাজের অন্য শ্রেণীর মানুষরা তেমন ভাবে গুরুত্ব পেত না। Literature played a great role in disrupted society. Okay. After the bloody civil war in the 17th century, literature in England played a great role in bringing the middle class into unity with the upper classes. তো সিভিল ওয়ার, যেটি গণতন্ত্রপন্থী এবং রাজতন্ত্রপন্থীদের মধ্যে হয়েছিল ইংল্যান্ডে, সিভিল ওয়ার হওয়ার পরে একটা বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছিল ইংল্যান্ডের মধ্যে। তখন মানুষে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল, মিডল ক্লাস আর হচ্ছে উচ্চ শ্রেণী, দুই শ্রেণীর মধ্যে বিশাল পার্থক্য দেখা গিয়েছিল। তো এই দুই শ্রেণীকে একসাথে আনার জন্য তখন লিটারেচার অনেকটা কাজ করেছে। The disrupted social order, the consequence of the civil war, needed to be reconstructed and reconsolidated. তো এই যে বিচ্ছিন্ন একটা সামাজিক অবস্থা ছিল সেটির আবার পুনরায় সংহত, সংযোজিত হওয়ার একটি প্রয়োজন বিরাজ করছিল। To that end, the neoclassical writers adopted the ideas of reason, order, common sense, sanity, propriety, nature in art. তো তখন হচ্ছে যারা নিওক্লাসিক্যাল রাইটার ছিল, রোমান্টিক যুগের আগের যারা রাইটার, তারা তাদের লেখার মধ্যে রিজন, যুক্তি, অর্ডার, নিয়ম নীতি, তারপরে কমন সেন্স, সাধারণ মানুষের বিচার বিবেচনা, সেনিটি মানে হচ্ছে প্রকৃতিকে তুলে ধরা, প্রকৃতি বলতে এখানে সুস্থ সবল চিন্তা ভাবনা সেটাকে তুলে ধরা, প্রপার্টি মানে যথাযথ লেখালেখি করা, নেচার মানুষের প্রকৃতি, মানুষের আচার ব্যবহার, এইগুলো ছিল নিওক্লাসিক্যাল যুগের রাইটারদের লেখার ভিত্তি। এরপরে আসে রোমান্টিক পিরিয়ড, লিটারেচার ইন রোমান্টিক পিরিয়ড। ডিউরিং দি রোমান্টিক পিরিয়ড, the key concepts of reason, order, sanity, etc.
were replaced by emotion, imagination, aesthetic beauty, subjectivity, etc. তো রোমান্টিক যুগে এসে নিওক্লাসিক্যাল যুগের চিন্তাগুলো পাল্টে গেল। সেখানে যুক্তি, নিয়ম নীতি, তারপরে হচ্ছে সুস্থতা অথবা স্বাভাবিক মেজাজে লেখালেখি, স্বাভাবিক বিষয়গুলো সাহিত্যে নিয়ে আসা, এই বিষয়গুলো বদলে গিয়ে সেখানে জায়গা নিয়ে হচ্ছে মানুষের আবেগ, মানুষের কল্পনা, মানুষের নান্দনিকতা অথবা রুচিশীলতা, সাবজেক্টিভ বিষয়বস্তু, এই বিষয়গুলো চলে আসে বদলে গিয়ে। The types of literature like poetry no longer were simply a technical way of writing as in the Augustan period. Augustan period এ শুধুমাত্র একটা লেখার ধরন হিসেবে যেভাবে লিটারেচার ব্যবহৃত হতো সেরকম আর থাকেনি, রোমান্টিক পিরিয়ডে এসে এটা বদলে গেছে। They had so significant social, political and philosophical implications. তাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক সব ধরনের বিষয় একসাথে এসে যায় সাহিত্যের মধ্যে রোমান্টিক যুগে আসার পরে। লিটারেচার began to refer to only imaginative works. আর তখন হচ্ছে ইমাজিনেশনটা অনেক বেশি গুরুত্ব পেয়ে যায় লেখার ক্ষেত্রে। তখন সাহিত্যটা বলতেই অনেকটা বোঝাতো যে এগুলো কল্পনা প্রমাণ লেখালেখি। এরপরে আসছে ইংলিশ ওয়াজ ইনস্টিটিউশনালাইজড। তখন হচ্ছে প্রাতিষ্ঠানিক পড়ালেখার একটা সাবজেক্ট হিসেবে ইংলিশ প্রতিষ্ঠিত হয়েছিল। টেরি ইগলটন সাজেস্ট দ্যাট in the later 19th century religion lost its ideological hold on the people due to the adverse effects of scientific discoveries. তো 19th সেঞ্চুরিতে এসে 19 শতকে এসে ধর্মের গুরুত্বটা কমে গেল, মানুষ ধর্ম থেকে বিচ্যুত হতে থাকলো। যেহেতু বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার হচ্ছিল, মানুষ ওগুলোর দিকে ঝুঁকে গিয়ে ধর্মকে ভুলে যেতে শুরু করেছিল এবং ধর্মের প্রতি আঙুল তুলছিল। তখন সাহিত্যটা অনেকটা কাজ করেছে। সাহিত্যটা তখন মানুষকে ওই বিচ্ছুত অবস্থা থেকে তুলে আনার জন্য কাজ করেছে। Then English literature became its substitute. ধর্মের বিকল্প হিসেবে গড়ে ওঠে ইংরেজি সাহিত্য to pacify the restless working and middle classes. শ্রমিক শ্রেণী আর মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দ্বন্দ্বটাকে দূর করার জন্য ইংরেজি সাহিত্য এগিয়ে আসে, ধর্মের স্থান দখল করে। The intellectuals like Matthew Vernon felt that English should not be confined to only the furnished libraries of the aristocrats. তো এখানে ম্যাথিউ আর্নল্ডের মতো একজন জ্ঞানী ব্যক্তি তিনি বলেছেন যে সাহিত্যটা অথবা ইংলিশটা শুধুমাত্র অ্যারিস্টোক্রেটের জন্য হবে, এটা হওয়া উচিত না। তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন। It should rather be a subject of teaching the rising middle class with the best culture of their nation. তো তিনি বলছেন যে এটা শুধুমাত্র উচ্চ শ্রেণীর মানুষের জন্য রেখে দিলেই হবে না, এটা মিডল ক্লাসের পড়ালেখার একটা সাবজেক্ট হিসেবে গ্রহণ করা প্রয়োজন। That is why English was first institutionalized under imperial rule. তো যখন হচ্ছে সাম্রাজ্যবাদী যে অবস্থা ছিল ইংল্যান্ডের, সেই সাম্রাজ্য বিস্তারের সময় ইংরেজি একটি প্রাতিষ্ঠানিক সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয়। Not in the universities but in the mechanics institutes, working men's colleges and the other lecturing centers. তো তখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হিসেবে এটাকে দেখা হয়নি, এটা শুধুমাত্র যারা শ্রমিক শ্রেণী ছিল তাদের জন্য এটা বরাদ্দ করা হয়েছে, এরা নিচু শ্রেণীর মানুষরা নিচু বিষয় পড়বে। তো ইংরেজিকে এরকম একটা লো কোয়ালিটির সাবজেক্ট হিসেবে ধরে নেওয়া হয়েছিল। ইংলিশ দেন ওয়াজ নাথিং মোর দেন দ্য পুয়ার ম্যানস ক্লাসিক। তো গরিবের একটা উৎকৃষ্ট সাবজেক্ট ছাড়া তেমন কিছু ছিল না। In addition, English became the new vehicle for transferring the moral law which was no longer taken from religion. তখন হচ্ছে সাহিত্যটা নৈতিকতাকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ শুরু করেছিল, যেটা ধর্মের সাথে কোনো রকমই সম্পর্কিত ছিল না। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। How English rose under imperial rule. সাম্রাজ্যবাদী শক্তির অধীনে ইংরেজি কিভাবে গড়ে উঠেছিল। As English was not exactly considered a real subject, it was often given to the ladies of higher learning institutes which were grudgingly admitting women who were excluded from science and professions. এখানে বলা হচ্ছে তখন যেহেতু ইংরেজিকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে ধরেই নেওয়া হয়নি, এটাকে লো কোয়ালিটির সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হতো, রিয়েল সাবজেক্ট বলে গ্রহণ করা হয়নি, তখন এটা শুধুমাত্র মহিলাদের পড়ালেখার জন্য দেওয়া হতো। যেহেতু মহিলাদেরকে তখন বিবেচনা করা হতো যে সমাজের একটি লো কোয়ালিটির শ্রেণী হিসেবে, তো লো কোয়ালিটির জন্য এটাকে রাখা হয় মহিলাদের জন্য। who were excluded from science, যাদেরকে বিজ্ঞান শেখার সুযোগ দেওয়া হতো না, প্রফেশনস কাজের সুযোগ দেওয়া হতো না, এদের জন্য রেখে দেওয়া হয় ইংরেজিকে। যেহেতু তারা লো কোয়ালিটির সিটিজেন মহিলারা,
আর সাবজেক্টটাও লো কোয়ালিটি। However, as the century drew on, English took on more of a masculine aspect. তো এই শতক শেষ হতে না হতেই শতকের শেষের দিকে ইংরেজি একটি পুরুষদের পড়ালেখার সাবজেক্ট হিসেবেও গ্রহণযোগ্য হয়ে যায়। It still took a while for the study of English to taken seriously, but finally English literature came into power. Okay. তো অবশেষে দেখা যায় যে ইংরেজিকে সিরিয়াস একটা সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয় এবং ফাইনালি এই ইংরেজি সাহিত্য তার ক্ষমতা অর্জন করে, মোস্টলি বিকজ অফ ওয়ার টাইম ন্যাশনালিজম। যুদ্ধের সময় যে জাতীয়তাবাদ ছিল ইংলিশদের, সেই জাতীয়তাবাদ থেকে হচ্ছে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে দেখা দেয় এবং এটা একটি ক্ষমতাধর সাবজেক্ট হিসেবে গড়ে ওঠে। ইংলিশ ওয়াজ এস্টাবলিশড নট অনলি অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট ইন দ্য ইউনিভার্সিটিজ, ইট ওয়াজ অলসো ইনক্লুডেড অ্যাজ এ সাবজেক্ট অফ সিভিল সার্ভিস এক্সামিনেশন। তো শুধুমাত্র এটা ভার্সিটি পড়ার জন্য একটা সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়নি, তখন যখন হচ্ছে এটা গুরুত্ব বেড়ে গেল তখন সিভিল সার্ভিস ক্যাডারদের জন্য ইংরেজির পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল। এই যে আমাদের বিসিএস এবং বাংলাদেশ সিভিল সার্ভিস, তো তখন বিসিএস ছিল না ব্রিটিশদের। সিভিল সার্ভিস এক্সামিনেশন এর মধ্যে ইংলিশ থেকে প্রশ্ন আসা শুরু হলো, সো দ্যাট দ্য ব্রিটিশ সিভিল সার্ভেন্টস কুড সাকসেসফুলি এক্সার্ট দেয়ার ন্যাশনাল আইডেন্টিটি এন্ড ডিসপ্লে ওভারসিজ দেয়ার কালচারাল সুপিরিয়রিটি। তখন এই যে সিভিল সার্ভেন্ট যারা ছিল ব্রিটিশ, তারা তাদের ন্যাশনাল আইডেন্টিটিকে আরো বড় করে দেখাতে শুরু করলো ইংরেজিকে পড়ার মাধ্যমে, ইংরেজি দক্ষতা জাহির করার মাধ্যমে, এবং তাদের কালচারাল যে সুপিরিয়রিটি ছিল, সাংস্কৃতিক যে মূল্য ছিল, ঐতিহ্য অথবা উচ্চ সংস্কৃতি তাদের ছিল, সেটা তারা অন্য দেশের মানুষকে দেখাতে শুরু করলো। Conclusion. That is why Eagleton remarks that the period of academic establishment of English is also the era of high imperialism in England. তখন হচ্ছে ইগলটন তিনি মন্তব্য করেছেন যে ইংলিশ যখন একটি একাডেমিক সাবজেক্ট হিসেবে গঠিত হয় তখন ইংল্যান্ডের ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদটা ছিল একটা উচ্চ পর্যায়ের, সর্বোচ্চ পর্যায়ে ছিল সাম্রাজ্যবাদ। তখন ইংরেজি একটি একাডেমিক সাবজেক্ট হিসেবে গঠিত হয় এবং এটি গুরুত্ব পায়। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। প্রশ্নটি যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি কিরকম হলো না হলো এই সম্পর্কে অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। নেতিবাচক হোক অথবা ইতিবাচক হোক, কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, প্রেইজওয়ার্দি। এবং যে সকল ফ্রেন্ডরা এই লেকচারগুলো পায়নি, আমাদের সকল লেকচার দিয়ে শেষ হয়ে গেছে ক্রিটিসিজমের, তাদেরকে লিঙ্কটা দিবে, তারা অবশ্যই উপকৃত হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।